শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে, কিন্তু সেই ডিসেম্বর এখনো তো বেশ কয়েক মাস, 4-5 মাস দূরে আছে। আর তিনি যখন ঠিক করেই ফেলেছেন যে তিনি দেশে ফিরবেনই, তাহলে কেন এই 4-5 মাস বিলম্ব? কেন তিনি এই বিলম্ব করে 5 মাস পরে কেন আসবেন? কেন আগস্টে নন, কেন সেপ্টেম্বরে নন? কারণ একটা কথা, প্রশ্নটা এই জন্যই আসে, তিনি যখন মনস্থির করে ফেলেছেন আসবেন, তখন কেন এই দেরি করাটা? এর কি কোনো কারণ আছে? আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, একটা কথা আছে সংস্কৃতে, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, অর্থাৎ যা শুভ কাজ সেই কাজটা দেরি করতে নেই, তাড়াতাড়ি করে নিতে হয়, শীঘ্র করে নিতে হয়। কিন্তু যে কাজটা অমঙ্গলের কাজ, সে কাজটা দেরি হোক, সেটা দেরি করেই করতে হয়। এই নিয়মে যদি এই কথাটাই যদি মানতে হয়, তাহলে এটাই বলার যে শেখ হাসিনা যখন ঠিক করেই ফেলেছেন তিনি দেশে ফিরবেন, তাহলে কেন 4-5 মাস পরে ডিসেম্বরে ফিরবেন? আমি বলেছি এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। দেখুন, শেখ হাসিনা কিন্তু একদম যাকে বলে দুধে রাজনীতিবিদ, তাই কিন্তু তিনি। দেখুন, 2024-এর 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর তিনি সে বছর 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে, সেই দিবসে তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে বঙ্গবন্ধুর স্মৃতি শহীদ দিবস, সেটা যথাযোগ্য গুরুত্বের সঙ্গে, মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে দেশবাসীকে আহ্বান করেছিলেন। তারপর প্রায় 2 বছর ধরে তিনি মাঝে মাঝে অনলাইনে বক্তব্য রেখেছেন তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্য পাঠিয়ে দিয়েছেন অনলাইনে, কিন্তু যাকে বলে সামনে আসা, সেই সামনে আসাটা তিনি এসছেন সেটা এবছর কয়েকদিন আগে 5ই আগস্টে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের। সেই সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, এবং সেই কথা শুনলেই বোঝা যায় যে এটা তার প্রি রেকর্ডেড কথা নয়। অর্থাৎ তিনি পরিষ্কার সেখানে অংশ নিয়েছেন, যদিও তাকে দেখা যায়নি। এখন এই যে ব্যাপারটা তিনি করলেন, 2 বছর অপেক্ষা করলেন। 2 বছরের অপেক্ষাটা কেন ছিল? তা ছিল কুলিং পিরিয়ড। যে কোনো কারণেই হোক, প্রচার হোক, অপপ্রচার হোক, যে কোনো কারণেই হোক, সত্যি মিথ্যে, তার বিরুদ্ধে একটা দেশব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পরিণামে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এটা তিনি ভেবেছিলেন যে সময়ের সব কিছু আবার থিতিয়ে আসবে। এই থিতিয়ে এসছে আস্তে আস্তে, এবং থিতিয়ে আসার ব্যাপারে সব থেকে বড় অবদান যার, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। এই সরকার বাংলাদেশটাকে একটা ললেসনেস, মাৎস্য ন্যায় সেই দেশে পরিণত করেছিল। আইনের শাসন নেই, বিচারপতিদের যেখানে খুশি সেখানে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, খেয়াল খুশি মতো যাকে খুশি তাকে বিচারপতি করা হয়েছে। আইনের শাসন বলে কিছু ছিল না, এবং এর ফলে দেশের মানুষ বলতে বাধ্য হয়েছিল যে এর চেয়ে শেখ হাসিনার আমল ভালো ছিল। এই পরিস্থিতিতে যখন আমেরিকা দেখলো, কারণ আমেরিকা ডিপ স্টেট তারাই এনেছিল মোহাম্মদ ইউনূসকে, যখন দেখলো ওই সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ, তখন তারা করলো কি, একটা ভাবলো যে না, এই সরকারকে আর রাখা যাবে না। সেই সময়ে ভারতও তার তাসটা ভালোভাবে খেলে কি করলো, বিএনপির সাথে একটা যোগাযোগ করলো, এবং যে তারেক রহমান মাত্র 7 দিন আগেও বলেছিলেন আমি আমার নিজের ইচ্ছায় দেশে ফিরতে পারি না, সেই তারেক রহমান 7 দিনের মধ্যেই দেশে ফিরলেন। ভোট হলো, নির্বাচনে তারেকের সরকার বিপুলভাবে জয়লাভ করলো। যদিও আমেরিকা চেয়েছিল জামাত অন্তত জিতুক ওই নির্বাচনটা, তা কিন্তু হলো না। এই যে জয়টা হলো ভারতে, এই বাংলাদেশের তারেক রহমানের
সবাই বলেন এর পেছনে ভারতের ভূমিকা ছিল। ভারতের এই যে ভূমিকা, এর জন্যে ভারতের সাথে একটা একটা চুক্তি, সেটা লিখিত নয়, অলিখিত হলেও সেটা একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, অর্থাৎ সমস্ত দলকে নিয়ে নির্বাচন হবে, অর্থাৎ আওয়ামী লীগকে বহিষ্কার করে, নিষিদ্ধ করে নির্বাচন হবে না। এইটাই, এই জন্যই করা হয়েছিল সেই নির্বাচনটা। এই নির্বাচনটা কিন্তু তারপরে দেখা গেল যে বিএনপি তার যে ওয়াদা শর্ত থেকে পিছিয়ে চলে এলো ভারতের সাথে। সেই প্রথম তাদের যে মানসিকতার তফাৎটা শুরু হয়ে গেল। তার আগে অবধি ভারত কিন্তু সত্যিকারেই মানে বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এরপরে বিএনপি আরও চলে গেল চীনের কাছে, এবং চীন এবং পাকিস্তান এবং তুর্কির সাথে আরও বেশি ঘনিষ্ঠতা করলো, এবং এখানেই আমেরিকার সাথে তাদের আর একটা দ্বন্দ্ব হলো, এবং এই দ্বন্দ্বটিকে ভারত সুন্দরভাবে ব্যবহার করে এখন ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে একই নৌকার যাত্রী। এখন ভারত যা করবার সেগুলো করছে। এটা কবে থেকে এলো? এই যে কুলিং পিরিয়ডটার শেষ হয়ে গেল, দেখা গেল যে শেখ হাসিনা তার যে সরকার, সেই সরকার শেখ হাসিনার দেশে ফেরার একটা পশ্চাৎপট, একটা বাস্তব পটভূমি তৈরি হয়ে গেছে। এবং এই তৈরিটা হওয়ার পর এখন কি করলেন, কি দেখলাম আমরা, যে সেটা হচ্ছে সার্জিও গোর। তিনি হচ্ছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত, সেই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত, এবং এর সঙ্গে আরও একটা বড় পরিচয় আছে তার। সেই পরিচয়টা হলো যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের একজন মানুষ, এমনকি তার সাথে তার ব্যবসায়িক যোগাযোগও রয়েছে। এমন একটি মানুষ সার্জিও গোর, তিনি ঢাকায় গেলেন 30শে জুলাই 3 দিনের সফরে, এবং সেখানে গিয়ে পরিষ্কার করে ঢাকাকে বলে এলেন যে এখানে এই সরকার এখন তার কি করতে হবে না হবে, শেখ হাসিনার ব্যাপার নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এবং সবথেকে অদ্ভুত কথা হলো, অবাক কথা হলো, তিনি বাংলাদেশে গেলেন সার্জিও গোর। সেখানে গিয়ে যতটা না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যতক্ষণ না কথা বলেন, 20-22 মিনিট কথা বলেছিলেন, কিন্তু তিনি সেখানে ভারতের যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সাথে প্রাতরাশ সারলেন, 1 ঘন্টা 20 মিনিটের ওপর তার সঙ্গে বৈঠক করলেন। এই সমস্ত ব্যাপারগুলো একটা ইঙ্গিত দিচ্ছে। এবং খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর খলিলুর রহমানের যা শরীরী ভাষা, সেটা বুঝিয়ে দিয়েছিল যে তিনি খুব চাপের মধ্যে আছেন। এরপরে সার্জিও গোর দেখা করেন তারেক রহমানের সঙ্গে, এবং তারেক রহমানের সঙ্গে দেখা করার এই সব কিছুর পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন নিয়ে সেখানে সমস্ত কথাগুলো তিনি বলে এলেন, এবং সে কথা মেনে নিতে হলো বিএনপি সরকারকে, তারেক রহমানকে, খলিলুর রহমানকে, মুখে যাই বলুন। এরপর আমরা কি দেখলাম, গত 9 তারিখে, গত রবিবার 9 আগস্ট, ভারত থেকে হঠাৎ ভারতের যে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, গোয়েন্দা সংস্থা, তার প্রধান পরাগ জৈন, তিনি চলে গেলেন বাংলাদেশে। তার সঙ্গে 4 জন, মতান্তরে আরও আগে পরে আরও কয়েকজন গিয়েছিলেন সেখানে, সর্বমোট নাকি 23 জন সেখানে যান। এবং সেখানে গিয়ে তারা বললেন যে তারা ডিজিএফআই এর আমন্ত্রণে এসছেন। আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও ইতিমধ্যে করেছি। মূল ব্যাপারগুলো কি? মূল ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ফেরা, তিনি কিভাবে ফিরবেন, কিভাবে তাকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে, কিভাবে, কোথায় তিনি থাকবেন, এই সমস্ত কিছু, কে তার হেফাজত নেবে, তার সিকিউরিটির দায়িত্ব কি হবে, এই পুরো ব্যাপারটা ঠিক করবার জন্য পরাগ জৈন গিয়েছিলেন বাংলাদেশে। এটা আজকাল এই বিষয় নিয়ে আর কোনো রকম প্রশ্নের অবকাশ নেই। পরাগ জৈন যেদিন গেলেন,
ঠিক রবিবার, সোমবার দিন সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এবং তিনি বৈঠকে বসলেন, বৈঠকে বসবার পরে বললেন, তারেক রহমানের খুবই প্রশংসা করলেন। এবং সেই প্রশংসার পরে যখন তাকে প্রশ্ন করা হলো যে তারেক রহমান কি দিল্লিতে ব্রিক্সের বৈঠকে, দিল্লিতে ব্রিক্সের বৈঠকে কি তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে, তো সেখানে কি তিনি আসছেন? তার উত্তরে দীনেশ ত্রিবেদী বললেন, ওই ধরি মাছ নাছুই পানি করে বলে গেলেন। এখন জানা যাচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, তার আগে সার্জিও গোরের সাথে খলিলুর রহমান এবং তারেক রহমানের বৈঠক, পরাগ জৈনের দলবল নিয়ে বাংলাদেশে যাওয়া, এই সব কিছুর মূলে একটি বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিভাবে হবে, কেমনভাবে হবে, তিনি কোথায় থাকবেন, তার কি সিকিউরিটি, এই টোটাল ব্যাপার। এবং এই ব্যাপারে আজকে বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকা যেটা চায় সেটা স্পষ্ট করে বলে দিয়ে এসছে তারেক রহমান সরকারকে, এবং তারেক রহমান সরকার সেটা মেনে নিয়েছেন। এই অবস্থায় তারেক রহমান এইবার আসবেন, যেটা কথা হচ্ছে তারেক রহমান শুধু দুটো জিনিসের কথা চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা দেশে যে ফিরবেন, সেই ফেরার ব্যাপারে তাকে সব রকম সহযোগিতা এবং তার নিরাপত্তা সব কিছু নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। এটা যেমন ঠিক, তেমনি সাথে সাথে তিনি আরেকটা জিনিস তারেক রহমানের আসছে, সেটা হচ্ছে তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, তাহলে কি তিনি তার পুরো টার্মটা যাতে তিনি চালাতে পারেন 5 বছর, সেই ব্যাপারটার একটা নিশ্চয়তা তিনি চাইছেন ভারতের কাছে। এবং এই ব্যাপারে কথা বলবার জন্যে কয়েকদিনের মধ্যেই, এই আগস্টেই সেপ্টেম্বরের যেটা ব্রিক্স বৈঠক, সেখানে তারেক রহমান আসবেন না, কিন্তু তিনি ভারতে আসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 কথা বলার জন্যে সেই ব্রিক্স বৈঠকের আগে। ব্রিক্স বৈঠকে না আসার কারণ কি? কারণটা এইটাই যে আমেরিকা ব্রিক্সকে সমর্থন করে না, সুতরাং তারেক রহমান এখানে আসবেন না। ভারতও জবরদস্তি কিছু করেনি, কিন্তু ভারতের সাথে তারেক রহমান একটা আলাদা করে মিটিং করবেন, এবং সেই মিটিংয়ের জন্যে তারেক রহমান এই মাসের শেষ দিকে তিনি ভারতে আসছেন, এটা মোটামুটি স্থির হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই যে শেখ হাসিনার ফিরে আসাটা এখন ইফস অ্যান্ড বাটস, যদি কিন্তু এইসব ব্যাপার নয়। তিনি কিভাবে ফিরবেন সেটাও বড় এখন কোনো সমস্যা নয়, কারণ সে সমস্ত ব্যাপার যেটা তার যে কিভাবে আসবেন, ফিরবেন, থাকবেন, সব ব্যাপারগুলো আলোচনা হয়ে গেছে বাংলাদেশের বর্তমান শাসকের সাথে, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে। এখন এই পরিস্থিতিতে তাহলে দাঁড়াচ্ছে যে কেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার? কারণ যে দ্রুততার সঙ্গে আমেরিকা এবং ভারত আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে একদম ফর্মুলেটেড করে দিয়েছে, একেবারে বাঁধা ছাদা করে দিয়েছে, একবারে রুটিন ঠিক করে দিয়েছেন, তারপরে এখন আর তাহলে দেরি করার কোনো অর্থ হয় না। সুতরাং শেখ হাসিনা এমনও হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই, খুব সম্ভবত সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। বাংলাদেশের মানুষকে আমি বহুবার এখানটায় নানা রকম আমি এপিসোড করেছি, সেখানে বলেছি ভারত ঠিক সময়ে সেই খেলাটা খেলবে। অনেকেই বলেছিলেন ভারত কেন বাংলাদেশ আক্রমণ করছে না, অমুক করছে না, তমুক করছে না। কেন? বাংলাদেশের একটা জিনিস জেনে রাখবেন, বাংলাদেশের মানুষের ক্ষতি হোক এমনটা ভারত কোনোদিন চায়নি। ভারত যেটা চায় সেটা হচ্ছে ভালোভাবে সহজে শান্তিপূর্ণভাবে সমস্যা মিটে যায়, তাহলে সেটাই করবে, আর ভারত সেটাই করেছে। আমেরিকাও অনেক দিন ধরে, এটা আগে করা যেত কিন্তু করা যায়নি, কারণ আমেরিকা কিছুটা ভুল রকম ভাবনা চিন্তা করছিল। এখন বুঝে গেছে যে ইন্দো প্যাসিফিকে
এবং চীনকে আটকাতে গেলে ভারতের সাহায্য ছাড়া আমেরিকার সামনে দ্বিতীয় কোনো পথ নেই। তার ফলে এখন ভারতের সাথে একযোগে আমেরিকা এগিয়ে আসছে। তার জন্যেই শেখ হাসিনার ওই যে বললাম শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, তিনি আর কাল হরণ করবেন না, শীঘ্রই এই সেপ্টেম্বরেই বাংলাদেশে ঢাকায় ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার গুণমুগ্ধ, আওয়ামী লীগ কর্মীরা, সাধারণ মানুষ আপনারা তৈরি থাকুন। শেখ হাসিনা এই সেপ্টেম্বরেই দেশে ফিরছেন, তাকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়ার জন্যে আপনারা প্রস্তুত থাকুন। একে আটকাবার, এই যে ঠিক হয়েছে, এটা আটকাবার জন্য আর কেউ নেই, কোথাও নেই, তিনি ফিরছেন। ধন্যবাদ। দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে দিল্লি চলে গেছেন। আমি গতকালই বলেছিলাম যে ডক্টর খলিলের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে সেখানে কি আলোচনা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু আসলে ভেতরের ঘটনা তো আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্য এবং দক্ষিণ এশীয় দূত এবং ভারতে আমেরিকার অ্যাম্বাসেডর মিস্টার সার্জিও গোর বাংলাদেশ সফর করার পরই কিন্তু ভারতীয় প্রতিনিধি দলের তৎপরতা বেড়ে গেছে। তার মানে কি, সার্জিও গোরের সফর এবং এই যে আমরা দেখছি রয়ের প্রধান আসছে তার টিম নিয়ে, দীনেশ ত্রিবেদীর তৎপরতা, এগুলো কি পরস্পর সম্পর্কযুক্ত? আজকে দীনেশ ত্রিবেদী সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত একটি হাই ভোল্টেজ মিটিং করেছেন। সেই মিটিং এ উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন। 8টা 40 মিটিং শেষ করে 9টা 10 থেকে 9টা 25 পর্যন্ত তিনি আরেকটি বৈঠক করেন, যেখানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন এবং বেশ কিছু আধা সামরিক কর্মকর্তা ছিলেন এবং অজিত দোভাল ছিলেন। এই সকালের প্রথম মিটিং এ 37টা ইস্যু নিয়ে কথা হয়েছে, তার মধ্যে এই যে বাংলাদেশ রিলেটেড, তার মধ্যে এই যে বন্দী প্রত্যর্পণ যে চুক্তি, সেই চুক্তিটার আপডেট করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়, বাংলাদেশের সাথে যে ভারতের বন চুক্তি, এই যে নদী এবং সমুদ্র বন্দর, এ ধরনের নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই দুটো মিটিং এ একটা ইম্পর্টেন্ট বিষয় এসেছে, সেটা হলো র্যাপিড রেসপন্স টিম। এটা আগেও ছিল কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিল না, বিশেষ করে মমতা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে জঙ্গিদের আদান প্রদান অনেক কিছু যাতে সহজে করা যায়, সে কারণে তিনি কেন্দ্রীয় সরকারের অনেক বিষয়ে সহায়তা করতেন না। এই র্যাপিড রেসপন্স টিমের কাজ হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বর্ডার এরিয়ায় যা যা হচ্ছে, বর্ডার কিলিং, বাংলাদেশের পক্ষ থেকে এই যে বর্ডার কিলিং নিয়ে বারবার কথা বলা হয় যে সীমান্ত হত্যা কমাতে হবে, সো এখন থেকে সীমান্তকে মনিটর করা হবে এবং দুই দেশের প্রতিনিধি নিয়ে র্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে এই সীমান্ত মনিটরড হবে। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। বাংলাদেশের এই যে কালকে ডক্টর খলিলের কথা শুনি যখন, বা তথ্য উপদেষ্টার কথা শুনি, তখন সেই শেখ হাসিনাকে ফেরত পাঠাও এবং তারা রেফারেন্স হিসেবে দেয় বন্দী প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তির 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষ অংশে কিন্তু লেখা আছে, কোনো বিতর্কিত আইন, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালতের মাধ্যমে বিচার করে সেই বিচারের রায় অনুযায়ী বন্দীদের প্রত্যর্পণ, সেটা কিন্তু এই চুক্তিতে প্রযোজ্য হবে না। এবং যেহেতু বাংলাদেশের আইসিটিতে বর্তমানে যে বিচারগুলো চলছে সেটি আইনের চোখে শুধু অবৈধ না, সেটি চরমভাবে বিতর্কিত। সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে যে অবৈধ আইসিটির আদালত, সেই আদালতের রায় দিয়ে যে বন্দী প্রত্যর্পণ চুক্তির যে রেফারেন্স বাংলাদেশ সরকার বারবার দিচ্ছে, সেটা আদৌ প্রযোজ্য না। অর্থাৎ শেখ হাসিনা এই প্রত্যর্পণ চুক্তির অধীনে পড়েন না। এছাড়াও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যখন ফিরবেন
তার পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আজকে আপনারা দেখেছেন যে আমাদের তথ্য উপদেষ্টার সুর বদলে গেছে। তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনা যখন আসবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তিনি কিন্তু এমনি এমনি বলেন নাই। এদিকে আগামীকাল দীনেশ ত্রিবেদী ফিরবেন 12ই আগস্ট, এবং ধারণা করা যাচ্ছে 13 অথবা 14ই আগস্ট দীনেশ ত্রিবেদী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সাথে মিটিং এ বসবেন। এদিকে রয়ের প্রধান পরাগ জৈন তিনি গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন এবং 12 জন উচ্চ পদস্থ সেনা অফিসারের সাথে ভারতীয় রয়ের প্রধান পরাগ জৈন মিটিং করেছেন। আজকে তিনি 3 জন এমপির সাথে মিটিং করেছেন, তিনি সংসদ এলাকায়ও গিয়েছিলেন। এবং এই যে প্রতিরক্ষা উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন সেখানে ওই 161 পৃষ্ঠা ভারত যেটি দিয়েছে, যেখানে জঙ্গি তৎপরতার ডিটেলস দেওয়া আছে, সেই রিপোর্টের রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশকে বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ এই জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করছে না। এবং আবারও 16ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হয়েছে এবং এই 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে। তারেক রহমানের সাথে রয়ের চিফের যখন মিটিং হচ্ছিল সেই মিটিং এ কিছুক্ষণের জন্য জয়েন করেছিলেন বিক্রম দোরাইস্বামী। বিক্রম দোরাইস্বামীর কথা আপনাদের মনে আছে? তিনি যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডে ভারতের হাই কমিশনার ছিলেন এবং তিনি মূলত স্পটে থেকে তারেক রহমানের সাথে ভারতের যে নেগোসিয়েশন হয়েছিল বাংলাদেশে ফেরা, ক্ষমতায় যাওয়া, এই নেগোসিয়েশনটা লন্ডনে বসে লিড করেছিলেন এই বিক্রম দোরাইস্বামী। বর্তমানে তিনি চায়নায় ভারতের হাই কমিশনার। তো বিক্রম দোরাইস্বামী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে এবং তিনি এই রয়ের প্রধান এবং প্রধানমন্ত্রীর মিটিং এর কিছু অংশেও তিনিও অ্যাটেন্ড করেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। এদিকে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আপনাদের জানাচ্ছি যে এই ব্রিক্স এর যে সম্মেলন রয়েছে আগামী মাসের 12 এবং 13ই সেপ্টেম্বর, সেখানে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যোগ দিচ্ছেন। যদিও তার যোগ না দেওয়ার ব্যাপারে বাংলাদেশে আইএসআই পন্থী যারা রয়েছেন, পাকিস্তান পন্থী রয়েছেন এবং মিডিয়ার একটা অংশ যাদের গতকালও করেছি গ্যাং অফ ফোর, তারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এখন মোটামুটি চূড়ান্ত যে তারেক রহমান যাচ্ছেন, এই ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাচ্ছেন না। কিন্তু আপনাদের মনে আছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কিন্তু তারেক রহমানকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। তো সেই আমন্ত্রণটা এখনো কিন্তু বহাল আছে। সবশেষে গতকাল বলেছিলাম যে লোডশেডিং এ এই সরকার রেকর্ড করেছে, সেই রেকর্ডটি কিন্তু আজকে আবার ভেঙে গেছে, অর্থাৎ আরো বেশি লোডশেডিং। তাই নিন্দুকেরা প্রশ্ন তুলছে যে বিএনপি সরকারের আসলে বিদ্যুতের সাথে সম্পর্কটা এরকম কেন যে তারা যখনই ক্ষমতায় আসে তখনই সারা দেশ অন্ধকারে ডুবে যায়, লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।